নমস্কার, আমি ডক্টর রিতম চক্রবর্তী, কনসালটেন্ট পালমোনোলজিস্ট। অ্যাস্থমা মূলত একটি ফুসফুসের নালীপথের রোগ, মানে যেটাকে এয়ারওয়ে ডিজিজ বলে মেডিকেল টার্মিনোলজিতে। সেখানে ফুসফুসের মধ্যে যে এয়ার প্যাসেজ, যেখান দিয়ে হাওয়া চলাচল করে, সেই যে ফুসফুসের যে নালীগুলো রয়েছে, সে নালীর ওয়ালে বা নালীর যে গা আছে, সেখানে ইনফ্লামেশন হয় এবং ইনফ্লামেশন হয়ে নালীগুলোর যে আকার বা ডায়ামিটার সেটা সরু হয়ে যায়। তো এটি জেনারেলি যে কোনো বয়সেই হতে পারে, ছোট থেকে শুরু করে বড় যে কোনো বয়সেই অ্যাজমা হতে পারে। আর এই অ্যাজমা মূলত একটি ফুসফুসের নালীপথের রোগ, যেখানে নালীতে ইনফ্লামেশন হয় বা এয়ারওয়ে ইনফ্লামেশন হয়ে নালীর আকার ছোট হয়ে যায়। অ্যাজমার কারণ মূলত অনেকগুলো, মাল্টিফ্যাক্টোরিয়াল আমরা বলি মেডিকেল টার্মিনোলজিতে। একটা হচ্ছে যে কিছু কিছু কারণের ক্ষেত্রে আমরা দেখি যে ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্টেন্ট। মানে কারুর কারুর পরিবারে পরিবারে যদি অ্যাজমা থাকে, তাহলে একটা অ্যাজমা হওয়ার একটা রিস্ক ফ্যাক্টর থাকে। এছাড়াও জেনেটিক্স, মানে জন্মগতভাবে মানুষের শরীরে যে জেনেটিক স্ট্রাকচার থাকে, সেই জেনেটিক স্ট্রাকচারেও কোনো কোনো ব্যক্তিকে অ্যাজমাতে প্রোন করে। এছাড়া ধরুন, আজকালকার দিনে যেটা আমরা দেখি যে প্রচুর এয়ার পলিউশন বা ইনডোর পলিউশন, এগুলো একটা রেসপন্সিবল কারণ। এবং অ্যালার্জি, অ্যালার্জি বা অ্যাটোপি, এটা একটা বিশেষ ধরনের প্যাথোলজিক্যাল প্রবলেম। অনেক মানুষের জেনেটিক্যালি দে আর মোর প্রোন টু অ্যালার্জি, মানে তারা অ্যালার্জি ডেভেলপে বেশি প্রোন। তো তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে। কাজে এটা মূলত কিছুটা ফ্যামিলিয়াল, কিছুটা জেনেটিক, কিছুটা এনভায়রনমেন্টাল, এই সব কিছু মিলিয়ে অ্যাজমার প্রাদুর্ভাব মানুষের হতে পারে। অ্যাজমার সিমটম বোঝার আগে যেটা দরকার, যে কি কি সিমটম হতে পারে সেটা জানা। অ্যাজমা মূলত এমন একটি রোগ যেখানে সিমটম কিন্তু ইন্টারমিটেন্ট হয়। ইন্টারমিটেন্ট মানে সারা বছর যে রোগীর অ্যাজমা সিমটম থাকবে তা নাও হতে পারে। জেনারেলি যেটা হয়, এই সিজন চেঞ্জে বা শীতকালে বা শীত বর্ষার বা গরম বর্ষার যে চেঞ্জেস গুলো, যেরকম সিজনাল চেঞ্জেস গুলো, সেই সিজনাল চেঞ্জেসে অ্যাজমার প্রাদুর্ভাব বাড়ে। তো মূলত যে সিমটম গুলো হয়, যে সিমটম গুলো দেখে রোগী বুঝবেন যে তার অ্যাজমা হতে পারে, তার মধ্যে প্রথম হচ্ছে কাশি। অ্যাজমার কাশি মূলত শুকনো কাশি এবং সেটা রাতের দিকে বেশি বাড়ে। এবং অনেক পেশেন্টই আমাদের কাছে বলেন যে শুলে কাশি বাড়ছে। তার সাথে হচ্ছে বুকে বাঁশির মতো আওয়াজ, যেটাকে হুইজিং বলে মেডিকেল টার্মিনোলজিতে, রাতের দিকে বেশি প্রাদুর্ভাব হয়। তার সাথে শ্বাসকষ্ট। বহু পেশেন্টের শ্বাসকষ্ট থাকে না, তারা একটা কাশি বা বুকে মাঝে মাঝে বাঁশির মতো আওয়াজ নিয়ে প্রেজেন্ট করে। এবং এই সিমটম গুলো ছাড়াও আরেকটা খুব ইম্পর্টেন্ট ওভারল্যাপ সিমটম থাকে, মানে বহু অ্যাজমা রোগীরই এই সিমটম গুলোও থাকে, যেটা হচ্ছে নাকের সিমটম। মানে ধরুন, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে বারবার জল পড়া, বা একটানা অনেকবার করে হাঁচি হওয়া। কাজেই এই সমস্ত সিমটম গুলো নিয়েই রোগী আসতে পারে। কাজেই কারুর যদি খুব বারে বারে বিভিন্ন সময়, বছরের বিভিন্ন সময়, বিশেষ করে সিজন চেঞ্জের সময় বারে বারে এই ধরনের সমস্যা হয়, তাহলে কিন্তু তার অ্যাজমা হতে পারে এবং সেক্ষেত্রে তাকে পালমোনোলজিস্ট বা ফিজিশিয়ানের কাছে যেতে হবে। কিন্তু এখানে একটা কথা বলার, সেটা হচ্ছে অনেকাংশেই এই প্রবলেমগুলো কিন্তু জেনারেল ভাইরাল ইনফেকশনও হতে পারে। যেমন ধরুন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আমাদের ইনফেকশন করলেও দেখবেন নাক দিয়ে জল পড়ছে, গলা ব্যথা করছে, কাশি হচ্ছে, একই ধরনের সিমটম হতে পারে। কাজেই একটা আইসোলেটেড সিমটম দেখে সেটাকে অ্যাজমা বলাটা ঠিক নয়, সেটা ভাইরাল ইনফেকশনের জন্যও হতে পারে। কিন্তু কারোর যদি রেকারেন্ট সিমটম হয়, বারংবার সেই সিমটমটা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেটা অ্যাজমা হিসাবে ধরতে হবে এবং সেটা তার চিকিৎসা করতে হবে। অ্যাজমার চিকিৎসা করার আগে যেটা আমাদের দেখতে হয়, সেটা হচ্ছে এটা অ্যাজমা নাকি এটা অ্যাজমা মিমিক, মানে যেটাকে বলি অ্যাজমার মতো কিন্তু ঠিক অ্যাজমা নয়। তো কিছু কিছু রোগ আছে যেগুলো অ্যাজমার মতোই সিমটম হয় কিন্তু ঠিক অ্যাজমা নয়, সেগুলোকে আগে আলাদা করা উচিত। আর অ্যাজমার ডায়াগনোসিসের জন্য মূলত ভালো হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনই যথেষ্ট। তবে এখনকার যুগে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা বেরিয়েছে, যেগুলো আমাদের অ্যাজমা বুঝতে বা অ্যাজমা ধরতে সাহায্য করে। অ্যাজমার ডায়াগনোসিসটা যদি আমাদের কনফার্ম হয়, তাহলে আমরা অ্যাজমার চিকিৎসা মূলত ইনহেলারের মাধ্যমেই করি। এবং ইনহেলার, বিশেষত অ্যাজমার চিকিৎসার জন্য যেই ধরনের ইনহেলারের দরকার হয়, সেটা হচ্ছে স্টেরয়েড ইনহেলার। এ সম্বন্ধে অনেক পেশেন্টই আমাদের বলেন, ডাক্তারবাবু স্টেরয়েড নিতে হবে, সে তো বিশাল ক্ষতিকারক, প্রচুর সাইড এফেক্ট হবে। একদমই নয়। অ্যাজমার যে চিকিৎসা করা হয়, সেই চিকিৎসাতে আমরা স্টেরয়েড ইনহেলার ব্যবহার করি। এবং স্টেরয়েড ইনহেলারের ডোজ স্টেরয়েড ট্যাবলেটের ডোজের 1000 গুণ কম। কাজেই হ্যাঁ, স্টেরয়েড ট্যাবলেটের কিছু সাইড এফেক্ট থাকে। স্টেরয়েড ট্যাবলেট দীর্ঘকাল ধরে খেলে
প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, ডায়াবেটিস, প্রেশারের সমস্যা এইগুলো আসতে পারে। কিন্তু যেহেতু অ্যাজমার যে স্টেরয়েড সেটা ইনহেল স্টেরয়েড এবং তার ডোজ অত্যন্ত কম, সেই কারণে এই অ্যাজমার ইনহেলারের কোনো জেনারেলি কোনো সাইড এফেক্ট নেই। ফলে ইনহেলার নিলে যে আপনার ডায়াবেটিস হয়ে যাবে বা আপনার ওজন বেড়ে যাবে বা আপনার সুগার হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। সেক্ষেত্রে অ্যাজমার পেশেন্টদের ক্ষেত্রে আমরা ইনহেল স্টেরয়েড রেকমেন্ড করি বা ইনহেল স্টেরয়েড ব্যবহারের জন্য আমরা স্ট্রংলি রেকমেন্ড করি। এটাই মূল চিকিৎসা। এইবার যে প্রশ্নটা আপনি করছেন যে লাইফ লং চিকিৎসা করার দরকার আছে কিনা, সেটা দেখুন অনেকটাই ডিপেন্ড করে কোন পর্যায়ে রোগী এসছে তার উপরে। ধরুন একজন কোনো ব্যক্তি তার ছোটবেলা থেকে অ্যাজমা ছিল, তিনি চিকিৎসা ঠিকমতো করেননি বা আহ, চিকিৎসা তার পক্ষে চিকিৎসকের কাছে যাওয়া হয়নি, কিছু আনকনভেনশনাল চিকিৎসাও হয়তো হয়েছে যেগুলো মূল মডার্ন মেডিসিন নয়, সেই বিতর্কে আমি যাচ্ছি না। এবার তিনি আপনার কাছে এলেন বা কোনো একজন পালমোনোলজিস্টের কাছে এলেন যখন তার অলরেডি লাং ফাংশন অনেকটা ক্ষতি হয়ে গেছে, সেই ব্যক্তিকে কিন্তু সারা জীবনই ইনহেলার নিতে হবে। আবার অন্যদিকে ধরুন একটি বাচ্চা ছেলে যার ধরুন 9-10 বছর বয়স, সে ধরুন ডাক্তারের কাছে এসছে এবং সে রেগুলার যদি ইনহেলার নেয় তাহলে একটা সম্ভাবনা থাকে যে তার হয়তো বেশি বয়সে বা অ্যাডাল্ট লাইফে গিয়ে তার হয়তো ইনহেলারটা লাগলো না। ফলে এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। হ্যাঁ, কিছু পেশেন্টের অ্যাজমা ঠিক হয়ে যেতে পারে, আহ, আবার কিছু পেশেন্টের অ্যাজমা লাইফ লং ইনহেলার লাগতে পারে। কাজেই অ্যাজমা হয়েছে মানেই যে আপনার ইনহেলার লাইফ লং তা যেমন নয়, আবার এটাও ঠিক যে অ্যাজমা মানেই যে 4-5 দিন ইনহেলার নিলাম বা দুটা দিন ইনহেলার নিলাম আমি ভালো হয়ে গেলাম, সেটাও নয়। কাজেই এটা পরিস্থিতি এবং আপনার শরীরের অবস্থা এবং আপনার ফুসফুসের ক্ষমতার উপর ডিপেন্ড করবে যে আপনার ইনহেলারটা কতদিন লাগবে। অ্যাজমা কি করে প্রিভেন্ট করতে পারি? যে কোনো অ্যাজমা প্রিভেনশনের যেটা মেন আমাদের যেটা আমরা বলি সেটা হচ্ছে যে কিছু কিছু ফ্যাক্টর যেগুলো আমরা প্রিভেন্ট করতে পারবো না, যেগুলোকে আমরা বলি নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। মানে আমার ধরুন আমার যদি পরিবারে কারোর অ্যাজমা থাকে এবং সেই পারিবারিক অ্যাজমার জন্য যদি আমার অ্যাজমা প্রাদুর্ভাবের সম্ভাবনা বেড়ে যায়, তাহলে সেটা আমি কোনোভাবেই আগে থেকে বুঝতে পারবো না, কারণ আমার তো পরিবারে ধরুন বাবা মা বা আমার ফার্স্ট ডিগ্রি রিলেটিভের মধ্যে যদি কারোর থাকে, সেটা তো প্রিভেন্ট করতে আমি পারবো না। 2 নম্বর হচ্ছে আমার যদি জেনেটিক্যালি অ্যাজমা প্রোন থাকি আমি, বা অ্যালার্জি প্রোন থাকি বা অ্যাটোপিক প্রোন প্রিডিসপন্ডেন্স আমার শরীরে বেশি থাকে, তাহলে সেটাকেও টেকনিক্যালি প্রিভেন্ট করা যায় না। কিন্তু কিছু কিছু জিনিস বলা দরকার, যেমন ধরুন স্মোকিং, স্মোকিং বন্ধ রাখা, অ্যাবনর্মাল এয়ার পলিউশন বা ইনডোর এয়ার পলিউশনের হাত থেকে আপনার অ্যাভয়েড করা, আর ভাইরাল ইনফেকশন বা সিজনাল যে সমস্ত ট্রেন্ড সেগুলো থেকে সাবধানতা থাকা। এবং যাদের অ্যাটোপি বা অ্যালার্জেন সেন্সিটিভিটি আছে, মানে ধরুন অনেকেরই আছেন যারা ধুলো ঝাড়লে বাড়িতে বা বাড়ির চাদর ঝাড়লে বা ধরুন ডাস্টিং করলে যাদের নাক দিয়ে জল পড়ে হাঁচি হয়, তারা হচ্ছে প্রোন টু এরো অ্যালার্জেন্স। তো এই ধরনের ব্যক্তি যাদের এরো অ্যালার্জেন সেন্সিটিভিটি আছে, তাদের ক্ষেত্রে এই কাজগুলো যদি একটু নিয়ম করে করা যায় বা একটু মুখে মাস্ক পরা বা এগুলো করার সময় একটু সাবধানতা ব্যবহার করা, এগুলো করলে খানিকটা প্রিভেন্ট করা যায়। তবে প্রিভেনশনের থেকেও বড় কথা হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আইডেন্টিফিকেশন অফ ডিজিজ, আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। তাহলে আপনি একটা জিনিস প্রিভেন্ট করতে পারবেন, রোগটা হয়তো আপনি প্রিভেন্ট করতে পারবেন না, রোগটা হয়তো আপনার হবে, কিন্তু ডিজিজ প্রোগ্রেশনটাকে আপনি প্রিভেন্ট করতে পারবেন, হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট। কারণ একবার রোগটা হয়ে যাওয়ার পরে রোগটা কিন্তু থেকে যায় এবং রেকারেন্ট এক্সাজারবেশন করতে করতে আস্তে আস্তে একটা ক্রনিক লাং ডিজিজের রূপ নেয়। কাজেই আপনি যদি আগে থেকে আইডেন্টিফাই করেন তাহলে রোগটার ভয়াবহতার হাত থেকে আপনি অনেকটাই রক্ষা পাবেন, এবং সেই প্রিভেনশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাচ্চাদের অ্যাজমার মূলত যে কারণটা সেটা হচ্ছে জেনেটিক ফ্যামিলিয়াল, এই দুটো কারণই। এছাড়া অনেকগুলো নতুন নতুন কনসেপ্ট চালু হয়েছে বাচ্চাদের অ্যাজমার ক্ষেত্রে, সেগুলো জেনারেল ডিসকাশনে না আনাই ভালো। যেমন ধরুন এখন বলা হয়ে থাকে যে বাচ্চাদের কিছু কিছু ভাইরাল ইনফেকশন আছে, সেগুলো বারবার হলে সেখান থেকে একটা অ্যাজমার প্রোননেস বাড়ায়। তার মধ্যে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস বা আরএসভি বলে একটা ভাইরাস আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও জন্মগত জন্মগতভাবে কারুর কারুর লাং ডিসফাংশন থাকে, তাদের ক্ষেত্রেও অ্যাজমা হতে পারে। তবে মূলত সাধারণ লোকের বোঝার জন্য বাচ্চাদের অ্যাজমার ক্ষেত্রে আমি বলবো যে জেনেটিক এবং ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, বাচ্চার অ্যাজমা হওয়ার পেছনে যেমন জেনেটিক অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্টেন্ট থাকে, কিন্তু বাচ্চার অ্যাজমার কন্ট্রোল খারাপ বা বাচ্চার অ্যাজমার কন্ট্রোল না হওয়ার পেছনে কিন্তু অনেক বড় কারণ থাকে পারিবারিক এবং কিছুটা বলতে পারেন সামাজিক। পারিবারিক বলতে ধরুন বাচ্চার বাবা যদি বাড়িতে সিগারেট খান বা কাকা সিগারেট খাচ্ছেন বা এখনকার দিনে ফিমেল স্মোকিংও বেড়ে গেছে, সেক্ষেত্রে মা হয়তো স্মোকিং করছেন, সেইখান থেকে বাচ্চার কিন্তু ক্ষতি হতে পারে। 2 নম্বর হচ্ছে বাড়িতে ধরুন বাচ্চার
এরকম ডাস্ট এনভায়রনমেন্ট, খুব ডাস্টি বা এনভায়রনমেন্টের মধ্যে খুব এমন একটা এনভায়রনমেন্টে বাচ্চা থাকছে যেখানে ফাঙ্গাল স্পোর বা পোলেনের কনসেন্ট্রেশন অত্যন্ত বেশি বাতাসে, তাহলে কিন্তু বাচ্চার রেকারেন্ট সিমটম হবে। সেইটা কিন্তু অনেকাংশেই প্রিভেন্টেবল। আরেকটা হচ্ছে ধরুন সামাজিক ব্যাপার, কারণ ধরুন বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, কাশি টাশি হচ্ছে বা ধরুন অ্যাজমাটিক সিমটম, কোনো পেডিয়াট্রিশিয়ান বললেন যে আপনার বাচ্চার অ্যাজমা হতে পারে, বাচ্চার বাবা মার ক্ষেত্রে একটা দেখি আমরা যে ইনহেলার নেবো না এরকম একটা থট ব্লক থাকে, যে আমরা ইনহেলার নেবো না, ইনহেলার নিলে ক্ষতি হয়ে যাবে। তো সেটা একটা সামাজিক বাধা। তার ফলেও কিন্তু বাচ্চাদের কিন্তু অ্যাজমার বাড়াবাড়ি হয়। কাজেই অ্যাজমা হওয়ার পেছনে যেমন জেনেটিক এবং কিছুটা ফ্যামিলিয়াল রিস্ক ফ্যাক্টর আছে, কিন্তু অ্যাজমা বাড়াবাড়ির পেছনে অনেকটাই সোশ্যাল এবং যেটাকে আমরা বলতে পারি এনভায়রনমেন্টাল বা হাউস হোল্ড এনভায়রনমেন্টের একটা এফেক্ট রয়েছে, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেখুন এখানে যেটা বলা দরকার, যে অ্যাজমা হোক বা ফুসফুসের যে কোনো রোগ হোক, সেক্ষেত্রে চিকিৎসা যেমন আমাদের করতে হবে, সেমন চিকিৎসা করার পাশাপাশি খেলাধুলো এবং জেনারেল এক্সারসাইজের একটা গুরুত্ব আছে। কারণ শুধু চিকিৎসা করে আপনি আপনার লাং ফাংশনটাকে ইমপ্রুভ করতে পারবেন, কিন্তু যদি আপনি এক্সারসাইজ করেন বা জেনারেলি খেলাধুলো করেন, তাহলে আপনার মাসেল বা মাংসপেশির সচলতাও বাড়ে, মাংসপেশির কার্যকারিতা বাড়ে, এবং সেটা ওভারঅল একটা ওয়েলবিইং এর জন্য ইম্পর্টেন্ট। তো এটাকে মেডিকেল টার্মিনোলজিতে একটা খুব সুন্দর টার্ম বলে, সেটাকে বলে পালমোনারি রিহ্যাবিলিটেশন। আর সেটা মূল কথা হচ্ছে এক ধরনের এক্সারসাইজ, যেটা আমাদের দেশে আমি বলবো যে নর্মাল যদি কেউ হাঁটেন, হাঁটা, সিম্পল ওয়াকিং ইজ এ ভেরি গুড এক্সারসাইজ, সেটাও করা যেতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই খেলাধুলো করা যেতে পারে। তো মায়েরা অনেক সময় জিজ্ঞেস করেন যে ইনডোর স্পোর্টস করবো নাকি আউটডোর স্পোর্টস করবো, এরকম অনেক বিতর্ক আছে যে ধুলো মাঠে খেলতে পারবে কিনা। আহ, দেখুন, মাঠে খেলতে পারার সাথে অ্যাজমার বাড়াবাড়ির কোনো সম্পর্ক নেই, কাজেই খেলতে পারা যাবে। হ্যাঁ, মাঠে যদি অসম্ভব ধুলো ওড়ে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় ধুলো থেকে একটা অ্যাজমা এক্সারবেশনের সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে যদি সবুজ মাঠ থাকে তাহলে খেলতে কোনো অসুবিধা নেই। আর 2 নম্বর যেটা বলার দরকার, সেটা হচ্ছে যে খেলার আগে অনেক বাচ্চা আছে যারা খেলার সময় বা ওই ডিউরিং দ্যাট এক্সারশন একটা অ্যাজমার টান হতে পারে। তো সেক্ষেত্রে খেলার আগে যদি একটি ইনহেলার ব্যবহার করা যায়, সেগুলো ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিয়ে নিশ্চয়ই উনি বলে দেবেন কি ধরনের ইনহেলার নেওয়া উচিত। সেটা ইনহেলার ব্যবহার করে খেলাধুলো করতে কোনো অসুবিধা নেই। লাইফস্টাইল চেঞ্জেস এর মধ্যে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আহ, এই জেনারেল লাইফস্টাইল চেঞ্জেস গুলো খুব দরকার। যেমন ধরুন স্মোকিং বা এনভায়রনমেন্টাল টোবাকো স্মোকিংটা আমরা বলি হচ্ছে যেগুলোকে সেকেন্ড হ্যান্ড স্মোক আপনারা বলেন, সেটাকে আমরা মেডিকেল টার্মে এনভায়রনমেন্টাল টোবাকো স্মোক বলি। সেটা থেকে দূরে থাকা। 2 নম্বর হচ্ছে আহ, কিছু কিছু জেনারেল অ্যাডভাইস দেওয়া উচিত। যেমন ধরুন বাড়ির মধ্যে যদি খুব বেশি ডাস্টিং, মানে খুব বেশি ডাস্টি এনভায়রনমেন্ট থাকে, তাহলে সেটাকে যতটা সম্ভব কম করে রাখা। যদি আপনি প্রোন টু অ্যাটোপিক ডিজিজ থাকেন, ধরুন বাইরে ধুলোবালি লাগলো বা বিছানার চাদর ঝাড়ার সময় এই ধরনের সমস্যা যদি আপনার হয়, নাক দিয়ে জল পড়া, হাঁচি খাওয়া বা কাশি বেড়ে যাওয়া, তাহলে ওই সমস্ত অ্যাক্টিভিটি গুলো থেকে নিজেকে একটু দূরে রাখা বা রেস্ট্রিক্টেড করা। নেক্সট একটা খুব স্ট্রং অ্যাডভাইস আমি আপনাদের দেবো, সেটা হচ্ছে ইনডোর এয়ার পলিউশন নিয়ে কিন্তু আমরা কথা কম বলি, কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই ইনডোর এয়ার পলিউশন হয়। যেমন ধরুন, যেটা সবসময় যে ধূমপান করে হচ্ছে তা নয়, ধূপ জ্বালানো হলো, ধুনো দেওয়া হলো, অনেকেই কয়েল জ্বালান, মসকিউটো রেপেলেন্টস গুলোতে ডাইরেক্টলি আগুন ধরিয়ে জ্বালিয়ে দেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের বায়োমাস এক্সপোজার আমাদের ঘরের মধ্যে হয়, সেগুলো একটা স্ট্রং ইনডোর এয়ার পলিউশন করে। আমাদের দেশে যে শুধুমাত্র আউটডোর এয়ার পলিউশন লাং খারাপের জন্য রেসপন্সিবল তা নয়, ইনডোর এয়ার পলিউশনেরও একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেগুলো থেকে বিরত থাকা। একটা খুব কন্ট্রোভার্সিয়াল টপিক আছে যে পেটস, মানে কুকুর বা বেড়াল যারা পোষেন। এটা খুব কন্ট্রোভার্সিয়াল টপিক, কিন্তু এটা দেখা গেছে অনেক ক্ষেত্রে যাদের অ্যাজমা থাকে তাদের এই পশুর লোম থেকেও কিন্তু বাড়াবাড়ি হতে পারে। তো সেটা একটু আপনার চিকিৎসকের সাথে কথা বলা, যে আপনার ক্ষেত্রে সেটা করা উচিত কিনা। এছাড়াও আরেকটা কথা বলবো, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বাড়িতে দেয়ালে ড্যাম্পের সমস্যা। এই দেয়ালে ড্যাম্পের সমস্যা থাকলে যাদের অ্যাজমা থাকে তাদের বাড়াবাড়ি বেশি হতে পারে। তো সেটা কোনো রকম ভাবে সেটার থেকে অ্যাভয়েড করা বা প্রপারলি ড্যাম্প ট্রিটমেন্ট করানো, সেগুলো একটা গুরুত্বপূর্ণ লাইফস্টাইল মডিফিকেশন অ্যাজ এ হোল তার পাটে পড়ে। আর এছাড়া যেটা বললেন যে খাওয়া দাওয়ার মাধ্যমে আমরা কোনোভাবে, হেলদি ডায়েট ইজ ইম্পর্টেন্ট, কিন্তু এরকম কোনো খাওয়া দাওয়া নেই যেটা অ্যাজমায় খাওয়া যাবে না। কিন্তু হ্যাঁ, এই অ্যাজমা পেশেন্টদের একটা, যেমন প্রথমেই আমরা বললাম যে কি কি কারণে অ্যাজমা হতে পারে, সেখানে আমি বলেছিলাম যে অ্যাটোপি বা অ্যালার্জি কিন্তু অ্যাজমার হওয়ার পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ। সেক্ষেত্রে কিছু কিছু পেশেন্ট থাকে যারা কিছু কিছু স্পেসিফিক খাবারে যাদের অ্যালার্জি আছে। আহ সেরকম যদি কিছু থাকে, সেই খাবারটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে।
এছাড়া আপনি যে কোনো খাবার, হেলদি খাবার খেলেই হবে, এবং ওয়াটার ইনটেকও অ্যাডিকুয়েট রাখতে হবে। তো হাইড্রেশন এবং ফুড, যে কোনো রকম খাবার খাওয়া যেতে পারে, এবং ওয়াটার ইনটেক অ্যাডিকুয়েটলি করলে, এক্সট্রা কোনো বিশেষ কোনো খাবার খেলে বা বিশেষ কিছু ফ্লুইড খেলে যে আপনার অ্যাজমা সেরে যাবে তা নয়।